This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে কোমায় প্রসূতি। এতে বিষাক্ত স্যালাইনের জের নাকি চিকিৎসার গাফিলতি? তদন্তের দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ প্রসূতির পরিবার। হয়েছে কি, অভিযোগ কি সামনে আসছে, জানবো আরো বিস্তারিত। আমাদের প্রতিনিধি নীলেশ্বর আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো তন্নিষ্ঠা, অত্যন্ত মর্মান্তিক ঘটনা যেটা ঘটে গেছে। পরিবার থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। তাদের যেটা অভিযোগ যে গত 29শে ডিসেম্বর ওই প্রসূতিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীনে যে মাতৃমা রয়েছে, যেটা মাদার চাইল্ড রয়েছে, সেখানে তাকে ভর্তি করানো হয়। এরপর ওই দিন রাতেই তার সন্তান প্রসব হয় শল্য চিকিৎসার মাধ্যমে। কিন্তু তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। এরপর গত 3 তারিখে তাকে মেডিকেল কলেজে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হলে সেইখানে কিন্তু শরীরের অবস্থা আরো অবনতি হয় এবং সেখানে ধরা পড়ে তার কিডনি বিকল হয়ে গেছে। এরপর থেকে দ্রুত শরীরের অবস্থার আরো অবনতি চলছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভেন্টিলেশনে রয়েছে ওই প্রসূতি। এখন প্রশ্ন উঠছে যে পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মেদিনীপুরের যে স্যালাইন কাণ্ড, সেই স্যালাইনও কি আমাদের এখানে ছিল? সেই স্যালাইন, কারণ তাদের অভিযোগ যে স্যালাইন ওই প্রসূতিকে দেওয়া হয়েছিল, তাহলে কি ওই জাতীয় কিছু স্যালাইন নাকি চিকিৎসার অন্য কিছু গাফিলতি ছিল? এই ব্যাপারেই তদন্তের কিন্তু দাবি জানিয়েছে। এই অভিযোগ পাওয়ার পর জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই 5 বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে, যারা কিন্তু আজকে থেকে কাজ শুরু করবে। নিশ্চয়ই মাদার চাইল্ড হবে কি ওই বিষাক্ত স্যালাইন আনাগোনা ছিল, ওই বিষাক্ত স্যালাইন এখন অবধি চলছিল, সেই বিষয়টাও খোঁজ নেওয়া প্রয়োজন। অবশ্যই তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। মেদিনীপুরের যে স্যালাইন কাণ্ড তার সঙ্গে যুক্ত আছে কিনা। স্যালাইনটা দেওয়ার পরে কি অবনতি হলো? স্যালাইনটা দেওয়ার পরেই আমার পেশেন্টের পেটে ব্যথা এবং প্রচণ্ড কাঁপুনি, জ্বর আসে। জ্বর আসার পর আমার পেশেন্টের তখন কমপ্লেন করার পর তাকে 2টো ইঞ্জেকশন করা হয়। ইঞ্জেকশন করার পর আমার পেশেন্ট কিছুটা স্বস্তি বোধ করে। রাজ্য জুড়ে যে একটা অশান্ত পরিস্থিতি দেখা যাচ্ছে, হ্যাঁ, স্যালাইন নিয়ে বহু প্রসূতি এইভাবে মরে গেল আর কি, তারা জীবনের স্বাদই পেল না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কি অবস্থা হয়েছে, নাহলে পেশেন্ট এত কম বয়সে এইভাবে ডিটোরিয়েট করে যাচ্ছে, এটা একটা কিন্তু চিন্তার বিষয়। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর খবর দিয়ে আপনাদের। স্যালাইনের পর এবার ইনজেকশনেও ছত্রাক। ফের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় চাঞ্চল্য। ব্লাড সুগারের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনে ছত্রাক মেলার অভিযোগ। 2023-এর এপ্রিলে তৈরি ইনজেকশনের মেয়াদ ছিল মার্চ 2026 সাল পর্যন্ত। ডেক্সট্রোজ ইনজেকশনের বোতলে ছত্রাক মেলায় তৎপর স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দিষ্ট ব্যাচের ইনজেকশন বন্ধের নির্দেশ। ওয়ার্ড স্টোর থেকে বিতর্কিত ব্যাচের ইনজেকশন ছড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পোর্টালে ব্লক করে দেওয়া হলো এই ইনজেকশন। গুণমান বিচারে নমুনা সংগ্রহ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ইনস্টিটিউশনাল ফেইলিওর, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আজিকর মামলায় রায় ঠিক এই ভাষাতেই রাজ্যের সমালোচনা করেছেন শিয়ালদা কোর্টের বিচারক। টালা থানার পুলিশ ও সিবিআই তদন্তে একাধিক গাফিলতির প্রসঙ্গ উঠে এসেছে নির্দেশনামায়। যদিও সিসিটিভি ফুটেজ এবং ডিএনএ এর উপর ভিত্তি করেই বিচারকের পর্যবেক্ষণ, অপরাধ একজনই ঘটিয়েছে। দেশ তোলপাড় করা আরজিকরের খুন ধর্ষণ কাণ্ড বিরলতম ঘটনা নয়। 172 পাতার নির্দেশনামায় তার ব্যাখ্যা দিয়েছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সেই সঙ্গে বেশ কিছু প্রশ্নও তুলে দিয়েছেন তিনি। তিলোত্তমা খুন ধর্ষণ কি সেমিনার রুমেই হয়েছিল? অপরাধী একমাত্র সঞ্জয়ই? প্রথম দিন থেকে এমন নানা প্রশ্নে আন্দোলিত হয়েছে নাগরিক সমাজ। রায়ের পর্যবেক্ষণে বিষয়টি স্পষ্ট করেছেন বিচারক। জানিয়েছেন, সমস্ত তথ্য প্রমাণ থেকে নিশ্চিত এই অপরাধ একজন ঘটিয়েছে। পোস্টমর্টেম ঘরের অব্যবস্থার জন্যই একাধিক ডিএনএর চিহ্নও মিলেছে। সিন অফ ক্রাইম ওই সেমিনার রুম এবং ওই ম্যাট্রেস। অর্থাৎ বিচারক দাসের পর্যবেক্ষণে সিসিটিভি ফুটেজ, ডিএনএ ইত্যাদির উপর ভিত্তি করে এটাই প্রতিষ্ঠিত হয় সঞ্জয়ই দোষী।
তবে তার নির্দেশনামার অনেক জায়গাতেই সিবিআই এবং পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণের কথাও জানিয়েছেন তিনি। জিডি এন্ট্রি নিয়ে পুলিশের ভূমিকায় সমালোচনা করা হয়েছে। টালা থানার আচরণেও বিস্তর নিন্দা। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর কিভাবে সঞ্জয়ের মোবাইল টালা থানায় অরক্ষিতভাবে ফেলে রাখলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক দাস। এই উদাসীনতা এবং গাফিলতির জন্য সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পুলিশ কমিশনারের ব্যবস্থা নেওয়া উচিত বলেও উল্লেখ করেছেন বিচারক। রায়ের একাধিক জায়গাতে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারক। মোট 128 জনের নাম ছিল চার্জশিটে, তার মধ্যে 50 জনকে মাত্র সাক্ষী করানো হলো, বাকিদের করানো হলো না কেন? সেইখানে ইনভেস্টিগেশন অথরিটি PW50 সিবিআইয়ের তরফ থেকে সীমা পাহুজা বলেন যে উনি জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু যাদেরকে মনে হয়েছে তাদেরকেই উনি চার্জশিটে নাম উল্লেখ করেছে। এই 172 পাতার জাজমেন্টে যখন ইনভেস্টিগেশনের ওপর প্রশ্ন উঠছে, হসপিটাল অথরিটির ওপর প্রশ্ন উঠছে, তো ডেফিনেটলি সেটা আরও একটা দিক খুলে দিচ্ছে আমাদের। আইনজ্ঞদের একাংশের মতে নিম্ন আদালতের এই পর্যবেক্ষণই মামলার নতুন দিক খুলে দিয়েছে। ইনভেস্টিগেটিং এজেন্সি চার্জশিট এবং পরবর্তীকালে সাক্ষ্য ইত্যাদির সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলোকে তার সামনে হাজির করেন, তার সেই জায়গায় কিন্তু সীমাবদ্ধ থেকে বিচারটা করতে হয় এবং তার উপরে দাঁড়িয়ে বিচারক বিচার করেছেন। কিন্তু যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আজকে পর্যন্ত এসছে আর যাদের নাম উঠে এসছে, তার ভিত্তিতে এই বিচার যথাযথ হয়েছে কিনা তার পরবর্তী আদালতে আবেদন জানানোর সুযোগ রয়েছে। যদি তা হয় তাহলে এখানে শেষ নয়, এখানে শুরু। তিলোত্তমার পরিবারও মনে করে শিয়ালদহ আদালতের রায় একটা মাত্র সিঁড়ি টপকানো গেছে, বিচারে এখনো অনেক পথ খোলা আছে। আমরা কখনোই সিবিআই চাইনি, আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এবং কোর্ট মনিটরিং চেয়েছিলাম। হাইকোর্ট প্রথম দিনের শুনানিতেই কলকাতা পুলিশের কাজকর্ম দেখে সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, কিন্তু সিবিআই আমাদের মন মতো কাজ করেনি এবং কোর্টের মন মতো কাজ করেনি। তার জন্যই কোর্টের সামনে আরও কোশ্চেনগুলো রেখেছি। আশা করছি ভবিষ্যতে কোর্ট এই সমস্ত প্রশ্নের উত্তর সিবিআইয়ের কাছ থেকে আদায় করবে এবং আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য সাহায্য করবে। আইনজ্ঞদের মতে যতদিন তদন্ত প্রক্রিয়া থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আবেদন করার ক্ষমতা থাকবে, ততদিন এই মামলায় অভিযুক্তদের নিস্তার নেই। যে কোনো সময় তারা আইনের ফাঁসে আটকে যেতে পারেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেন যাবজ্জীবনী হলো সঞ্জয়ের? আদালতে সিবিআই এর যুক্তি ছিল বিরলতম অপরাধ, কিন্তু দাবি অনুযায়ী পর্যাপ্ত প্রমাণ দিতে কি ব্যর্থ হলো কেন্দ্র সংস্থা? তেমনই দাবি করছেন তিলোত্তমার পরিবার থেকে মুখ্যমন্ত্রী। ফাঁসির জন্য যে সমস্ত তথ্য প্রমাণ প্রয়োজন ছিল সিবিআই সেগুলো পেশ করতে পারেনি, সেজন্যই তার ফাঁসি হয়নি। সিবিআই এর গায়ে কি আরও একবার ব্যর্থ তকমা সেঁটে গেল? আরজিকর মামলায় সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড না হওয়ায় এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। সোমবার রায় ঘোষণার আগে পর্যন্ত দোষীর সর্বোচ্চ সাজা চেয়েছিল সিবিআই। সওয়াল জবাবে সিবিআই এর আইনজীবী বলেন, কর্তব্যরত চিকিৎসকের ওপর এভাবে নির্যাতন বিরলতম ঘটনা, কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে সমাজের আস্থা বজায় থাকে। যদিও বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণে এটা বিরলতম নয়, তাই ফাঁসি নয়। সিবিআই এ দেওয়া তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই এদিন সাজা ঘোষণা করেন বিচারক। প্রশ্ন উঠছে, তাহলে কি চার্জশিটে পর্যাপ্ত প্রমাণ দিতে ব্যর্থ সিবিআই? তদন্তে কি বড় ফাঁক থেকে গেছে? সেই ফাঁকে কি আটকে গেল সঞ্জয়ের ফাঁসি? আমাদের রিটেন সেট অফ আর্গুমেন্টে সেই ল্যাচেসের কথা বলেছি, যখন আমরা ভার্বাল সাবমিশন করেছিলাম সেখানেও ল্যাচেসের কথা বলেছি। সেটাই ফলস্বরূপ আজকের জাজমেন্টটা। লাস্ট দিনকে তো জজ সাহেব বলেছে দেয়ার হ্যাজ বিন সাম কনফিউশন, হি হ্যাজ ক্রিটিসাইজড দ্য ইনভেস্টিগেশন। সঞ্জয় চরমতম শাস্তি না পাওয়ায় সিবিআইকে দুষছেন তিলোত্তমার পরিবার। সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে এটা বিরলতম ঘটনা নয়। সে জজ যখন কোনো রায় দিচ্ছেন তখন যে তথ্য প্রমাণ তার সামনে তুলে ধরা হচ্ছে তার উপরে বেস করে জজ সাহেব কোনো রায় দেন। আমার তো মনে হয় সিবিআই যে হেফাজতে যতদিন সঞ্জয় রায় ছিল, পুলিশ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কীরকমভাবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে। কেননা তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের ক্লারিফিকেশন সেটা সিবিআই চার্জশিটে কোথাও আমরা দেখতে পাইনি।
প্রথম দিন থেকেই সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবিতে পথেও নেমেছিলেন, কিন্তু ফাঁসি না হওয়ায় অসন্তুষ্ট তিনি। নিশানা করলেন সেই সিবিআইকেই। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। মুখ্যমন্ত্রী সুরেই সিবিআইকে দুষেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তার দাবি, 3টি ধর্ষণ খুনের মামলায় রাজ্য পুলিশ ফাঁসির সাজা আদায় করে আনতে পেরেছে, কিন্তু আরজি করের মতন ভয়ঙ্কর সেন্সিটিভ মামলাতেও ফাঁসির মতন অনিবার্য সাজা দেওয়াতে পারল না সিবিআই। যে পুলিশকে তো মানা করেনি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য পুলিশ মনে করলেই সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে বলতে পারে যে আমি শিয়ালদা কোর্টের বিচারে সন্তুষ্ট নই, তাই আমি পুনর্বিচার চাই, পুনর্তদন্ত চাই। সঞ্জয়ের কঠোর শাস্তির দাবিতে উচ্চ আদালতে ছেড়ে রাজ্য। রায় সমাজ, পরিবার, মানুষ কেউ খুশি নয়। আমি বিশ্বাস যে তদন্তকারী সংস্থা এবং পরিবার এরা উচ্চ আদালতে যাবেন। এটা মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং ক্ষুধার্ত নেকড়েদের সামনে এই সব লোককে ছেড়ে দেওয়া উচিত। আরজিকর খুন ধর্ষণ মামলায় সিবিআই এর তদন্তকারী আধিকারিক হলেন সীমা পাহুজা। 2020 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাতরাসে তরুণীকে ধর্ষণ খুন কাণ্ডে তদন্তকারী আধিকারিকও ছিলেন তিনি। সেই মামলাতে দোষী সন্দীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। একই সাজা হলো সঞ্জয়েরও। কাকতালীয় হলেও এটাই সত্যি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চিন্ময় কৃষ্ণকে জেলেই রাখার ফন্দি ইউনুস প্রশাসনের। কৌশলে আটকে দেওয়া হলো জামিনের শুনানি। সোমবার বাংলাদেশ হাইকোর্টে হলো না হিন্দু সন্ন্যাসীর জামিনের শুনানি। আপাতত জেলেই থাকতে হচ্ছে ইসকনের সন্ন্যাসীকে। আগামী সপ্তাহে ফের চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন জানাবেন আইনজীবীরা। প্রায় 2 মাসের জেলবন্দি বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ইসকনের এই সন্ন্যাসীকে। সোমবার তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিল বাংলাদেশের হাইকোর্টে, কিন্তু আশঙ্কাই সত্যি হলো, সোমবারও চিন্ময় কৃষ্ণ জামিনের শুনানি হলো না। বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। মামলার কার্যতালিকায় 306 নম্বরে ছিল ইসকন সন্ন্যাসীর জামিনের আবেদন। সকালে আদালত পর্ব শুরু হতে সন্ন্যাসীর আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে শুনানি এগিয়ে আনার আর্জি জানান, কিন্তু তাতে রাজি হননি 2 বিচারপতি। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যেদিন তালিকায় আসবে সেদিনই শুনানি হবে। বিচারপতির প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ ভিআইপি নাকি যে তাকে বাড়তি সুবিধা দেওয়া হবে? বিচারপতিদের কথায় বিস্মিত চিন্ময় কৃষ্ণর আইনজীবীরা। এর আগে 3 বার তার জামিনের আবেদন নাকচ করেছে চট্টগ্রামের আদালত। তারপরেই তার জামিনের জন্য আবেদন করা হয় হাইকোর্টে, অথচ সেখানে জামিনের শুনানি হচ্ছে না। আশাহত বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। আমরা দেখছি কি শুরু থেকেই টার্গেট করা হচ্ছে, যারা ওনাকে মেডিসিন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, ওদের পর্যন্ত কেউ গ্রেফতার করে নিয়েছে। একটা জেলের পরিস্থিতি তো খুব ডেঞ্জারাস, ওখানে ক্রিমিনালরা থাকে, ওখানে সাধু থাকার জায়গা নয়। আমরা এটাই আশা করতে পারি কি হাইকোর্ট তাড়াতাড়ি ওনাকে বিচার দিয়ে মুক্ত করবে। গত 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় বাংলাদেশ হিন্দু ঐক্য মহাজোটের আহ্বায়ক চিন্ময় কৃষ্ণকে। রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল। গত 26শে নভেম্বর তাকে হাজির করা হয় চট্টগ্রাম আদালতে। সেদিন থেকেই চট্টগ্রাম কারাগারে বন্দী তিনি। এর আগে গত 2 জানুয়ারি চট্টগ্রাম নগর দায়রা আদালতে অপূর্ব ভট্টাচার্যের নেতৃত্বে 11 জন আইনজীবী চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল করেন। সেই দিনও চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। যে ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের এই হিন্দু সন্ন্যাসীর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানায় আদালত। এই কারণ দেখেই তার জামিনের আবেদন খারিজ করা হয়। চট্টগ্রাম আদালতে জামিনের আবেদন 3 বার খারিজ হওয়ার পর হাইকোর্টে যান চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা। চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের উপর হামলা, হুমকি, হুঁশিয়ারি, আইনি জটে বারবার পিছিয়েছে জামিনের আবেদনের শুনানি। ফের পিছল জামিন মামলার শুনানি। কবে জামিন পাবেন এই সন্ন্যাসী, সেদিকে তাকিয়ে বাংলাদেশের হিন্দু সংগঠনগুলি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের দেওয়া জামিনের নির্দেশ কার্যকর করল নিম্ন আদালত। 10 লক্ষ টাকা বন্ডে জামিন মঞ্জুর ইডি কোর্টে। তবে এখনই পার্থর জেল মুক্তি হচ্ছে না। সিবিআই এর প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ। ওই মামলায় সম্প্রতি সিবিআই চার্জশিট দিয়েছে।
অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় ভর্তি এসএসকেএমে। গতকাল সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখে মাস্ক পরিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাকে প্রথমে ইমার্জেন্সি, পরে কার্ডিওলজি বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। চার্জ গঠনের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।